প্রায় ৩ মাস নিজের কর্মস্থলে টানা থেকে আজ বাসায় ফিরেছে উষান। এসেছে তাও ক্ষণিকের জন্য। তার দায়িত্ব অনেক। নিজের ফ্ল্যাটে থাকতে পারে না কখনো। কয়েক মাস পরপর আসে, এসেই কিক্ষণ থেকে চলে যায়। এখানে তার আগমন ঘটে মূলত ব্যক্তিগত কিছু কাজ সম্পূর্ণ করতে। উষান ক্লান্ত দেহ নিয়ে বাহিরে নাস্তা আনতে গিয়েছে। ইচ্ছে ছিল মীরাকে দিয়ে সকালের খাবার বানিয়ে নিবে, কিন্তু ৩ মাস আগের সেই ঘটনা স্মরণ হতেই সেই ইচ্ছেটা মাটিচাপা দিয়েছে। শীতে কাঁপতে কাঁপতে বাহির থেকে খাবার এনে খাওয়ার পর্ব শেষ করে যেই না ঘুমোতে যাবে তৎক্ষণাৎ নীরবতা ধ্বংস করে শব্দের উৎপত্তি হয় কলিং বেলের মাধ্যমে। উষান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল, ফর গডস সেইক। তীব্র তার পাশে শুয়েছিল। কলিং বেলের শব্দে চট করে আখিজোড়া উন্মুক্ত করে বিশ্রী এক গালি দিয়ে বসল আগন্তুককে। শেষে উষানের পানে দৃষ্টিপাত ফেলে বলল, এত সকালবেলা তোর বাসায় কে আসছে? তুই যেখানে আমিও সেখানেই। কি করে জানব কে আসছে? উষান ধমকে বলল। তীব্র উঠে বসে আমতা আমতা করে প্রত্যুত্তর করে, আচ্ছা বুঝলাম, যা দেখ গিয়ে কে আসলো। উষান লম্বা কদম ফেলে দরজার নিকট এগোল। পেছনে হতে তীব্র উকি দিয়ে আছে। দরজা খোলার পর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে দাঁত দিয়ে জিভ কাটল তীব্র। নিভৃতে নিজেকে কয়েকটা গালি দিয়ে বসল। পরিশেষে বিড়বিড়িয়ে শুধাল, ছি, ভাবিকে গালি দিয়ে ফেললাম, আল্লাহ মাফ করো। তওবা তওবা। মীরাকে এত সকালে দেখে উষান ঈষৎ চটে গেল। মেয়েটার সমস্যা কি? আসতে না আসতেই বাসায় তার আগমন। উষান ধমকের সুরে বলল, এত সকালে কি চাই? আমায় ডিস্টার্ব করতে নিষেধ করেছি না? মীরা সূক্ষ্ম দৃষ্টিতে উষানকে দেখছিল। উষানকে আজ প্রায় ৩ মাস পর দর্শন করা। মাঝে ৩ মাস উষান ফ্ল্যাটে আসেনি। চিন্তা, চোখে দেখার তৃষ্ণায় একাকার হয়ে ঘুম আসেনি মীরার। বারংবার মন একটাই বার্তা দিয়েছে তাকে, উষান কবে ফিরবে? অল্প কয়েকদিনের মধ্যেই এই ব্যক্তির ওপর কতটা সে ফুরবল হয়েছে ভাবা যায়। উষানের প্রতি তার ভালো লাগা সৃষ্টি বহুদিন যাবৎ। উষানকে দেখলেই তার অন্তঃস্থল শীতল হয়ে যেত। মন অজান্তে চলত এই প্রক্রিয়া। তারপর আস্তে ধীরে সৃষ্টি হল ভালো লাগা। ঘৃণা, বিরক্তবোধ করা ব্যক্তিটিকে জায়গা দিয়ে দিল নিজ অন্তমহলে। উষানের মুখশ্রী, চাহনি, কথা বলার ধরন, হাঁটা চলা, সুঠাম দেহ দেখে যে কেউ তার প্রতি ফুরবল হতে বাধ্য। মীরা এর একটা দেখেও উষানের প্রেমে পড়েনি। প্রেমে পড়েছে বিশেষ এক মনোভাব দেখে। মীরা কেঁপে উঠল। মীরা উচ্চস্বর শ্রবণ করে। ধাতস্থ হয়ে নিজের হাতের শপিং ব্যাগটা উষানের হাতে তুলে দিয়ে বলল, আপনার শার্টটা। আজকে আমার বাসায় ফিরতে লেট হবে। তার আগে আপনার লাগে কিনা তাই দিয়ে গেলাম। উষান খপ করে শপিং ব্যাগ হাতে তুলে দরজা বন্ধ করবে তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে মীরা নম্র সুরে বলল, এতদিন কোথায় ছিলেন আপনি? জাহান্নামে। সশব্দে দরজা বন্ধ করে উষান রুমে ফিরে আসে। হাতের ব্যাগ ছুঁড়ে মারে ফ্লোরে, দুহাত দিয়ে চেপে ধরে মাথার চুল। না, ফ্ল্যাট ছাড়তেই হবে। অতঃপর ঘুমানোর প্রস্তুতি নিতেই তীব্র হুট করে বলে উঠল, মেয়েটার সাথে এমন ব্যবহার করিস কেন? উষান কম্বল শরীরের ওপর দিয়ে বালিশে মাথা এলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নীরস কণ্ঠে বলল, যেমন ব্যবহার ও প্রাপ্য তেমন ব্যবহারই করি। ভালোবাসে তোকে, ফিরিয়ে দিচ্ছিস দে। এমন উগ্র ব্যবহারের কি দরকার?
ভালো ব্যবহার করেছিলাম দেখেই আজ সে এই পর্যায়ে। শাসন না করলে আমার পিছু ছাড়বে না। জাস্ট কয়েকজন মেয়ের অপরাধ দেখে পুরো নারী জাতিকেই ঘৃণা করতে হবে। এটা কেমন হলো? ভুলে যা পিছনের কথা। মীরা অমন্যা উষান প্রথম নারী যাকে আমি মায়ের পর সবথেকে আপন ভাবতাম। সে আমার চোখের সামনে আমার মাকে হত্যা করল। দ্বিতীয় নারী যিনি আমার কাছে সম্মানিত ব্যক্তি ছিলেন, সে আমার মাকে হত্যা করাই সাহায্য করল। তৃতীয় নারী যে আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল, সে আমায় 1 মাস বিনা অপরাধে জেল খাটাল। চতুর্থ নারী আমার বোন, সে আমায় হত্যা করার চেষ্টা করল। পঞ্চম নারী সে তোকে আমার সামনে ক্ষতবিক্ষত করে ধোঁকা দিয়ে চলে গেল। এত কিছুর পর তুই আমায় নারী জাতির ওপর বিশ্বাস করতে বলছিস তীব্র? তুই পারবি? বল তো। তীব্র স্তম্ভিত। না, এই উষানকে বোঝানো তার কাম্য নয়। রাত 10টা ছুঁই ছুঁই। ক্লাস, টিউশনি শেষ করতে করতে আজ একটু বেশি লেট হয়ে গেছে মীরার। দ্রুত পদে হাঁটছে সে। পাশ দিয়ে সা সা করে 2-1টা গাড়ি ছুটে যাচ্ছে তাকে পেছনে ফেলে। রিকশা নিব করেও নেয়নি। ব্যাগে টাকা নেই। টিউশনির টাকা দিয়ে পরশু সে কিছু গুরুত্বপূর্ণ বই কিনেছে। মাসের বাকি আরও 12 দিন। অথচ হাত খালি। বাবার কাছে টাকা চাইতেও লজ্জা লাগে। অন্যমনস্ক হয়ে হাঁটার মাঝেই ইটের সাথে পা আটকে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় মীরা। থুতনিতে তরল কিছু টের পাওয়ার পর মাটিতে হাত ভর দিয়ে উঠে বসে সে। তরলের উৎস দেখার প্রয়াসে থুতনি স্পর্শ করে চক্ষু সম্মুখে আনার পর দৃশ্যমান হল রক্তিম হাত। পায়ের হাঁটু ছিলে নীলচে পোশাক রক্তিম হয়েছে। ব্যথায় দাঁতে দাঁত চেপে চোখ খিচে বন্ধ করে নেয় মীরা। তৎক্ষণাৎ কর্ণকুহরে ভেসে আসে পিছন হতে আগত কঠিন কণ্ঠস্বর। রাস্তার মাঝে এভাবে বসে কি নিজেকে ভিক্ষুক প্রমাণিত করতে চাচ্ছিস মীরা? ভিক্ষা করতে নেমেছিস? মীরা ধপ করে আখি জোড়া উন্মুক্ত করে পিছনে তাকায়। উষান বাইকে বসে। কিতক্ষণ মৌন থেকে মীরা চেঁচিয়ে বলে উঠল, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। পড়ে গিয়েছি আমি। পড়ে গেছিস মানে? চোখ আকাশে থাকে? দেখে শুনে হাঁটতে পারিস না? মীরা নিশ্চুপ। নিভৃতে আহত সে। উষান কি তার আঘাতপ্রাপ্ত, রক্তে রঞ্জিত স্থানটি দেখেনি? পায়ের ব্যথায় যে সে ক্রমাগত কাঁপুনি দিচ্ছে সেটা কি খেয়াল করেনি? হাঁটু ছিলে যে নীল রঙের পোশাক রক্তিম হয়েছে তা দর্শন করেনি? সবকিছু তো সম্মুখেই দৃশ্যমান। না দেখার তো কথা না। তার মানে মীরার জন্য উষানের কি সামান্যতম মায়া অবধি নেই? এতটা পর মীরা উষানের হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করে মীরা ভূমি থেকে। ব্যর্থ সে ফের। পায়ের ব্যথাটা তুমুল। উষান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে আজ ফিরে যায়নি। কাল যাবে। উষান মীরার মুখশ্রীর দিকটায় দৃষ্টিপাত নিক্ষেপ করতেই রক্তিম তরল দেখে ভরকে যায়। পায়ের হাঁটুর কাছের পোশাকে অবধি রক্ত। পড়েছে কিভাবে এই মেয়ে যে এতটা আঘাত পেল? মীরা উঠে দাঁড়ানোর চেষ্টা বাদ দিয়ে উষানের মুখশ্রীর তাকায়। কণ্ঠের খাদ ফেলে বলে, একটু এদিকে আসবেন? কোমল আকুতি। মায়া ভরা চাহনি, তিরতির করে কাপা ওষ্ঠাধর। উষান ঘোর থেকে হোক কিংবা বাস্তবিক। নেমে আসলো বাইক থেকে। শ্রান্ত পায়ে মীরার নিকট দাঁড়াতেই উষানকে চমকে দিয়ে মীরা দুহাত বাড়িয়ে দিয়ে বলল, কোলে নিন। নিঃসংকোচ আবেদন। উষান বিস্মিতপূর্ণ দৃষ্টি ফেলে। কতটা সংকোচহীন আকুতি, আবেদন!
যেন উষান কোনো পরপুরুষ নয়, তার অতি নিকট কেউ। অধর জোড়া প্রসারিত করে উষান রুষ্ট জিজ্ঞেস করে, মাথা খারাপ তোর? কি বলছিস জানিস? এই তোর লজ্জা নেই? পরপুরুষকে কোলে নিতে বলছিস? ছি! উষান বিদঘুটে রূপে মুখশ্রী কুঁচকে নিল। মীরা কিঞ্চিত হেসে অন্যদিকে তাকায়। না, সে ভুল কোনো মানুষকে পছন্দ করেনি। ফের নিজ চেষ্টায় উঠে দাঁড়ানোর পর পড়ে যেতে নিলে উষান তার হাত আঁকড়ে ধরে। মীরার হাত 5 আঙুল দ্বারা চেপে ধরে নিজের বাইকের কাছে এসে হাত ছেড়ে স্বস্তির শ্বাস ফেলে উষান। হেলমেট খুলে মীরার হাতে দিয়ে বাইকে উঠে বসে তীক্ষ্ণ স্বরে বলে উঠে, হেলমেট পরে জলদি উঠে পড়। আর 1 মিনিট লেট হলে তোকে আমি এখানেই ফেলে চলে যাব। মীরা ফতাফত উঠে বসল। আজ ইচ্ছা বশতই সে তার এক হাত স্থাপন করল উষানের কাঁধে। উষান মৌন, নীরব, নির্লিপ্ততা। কিছু বললে যে মীরা এখন সেই কথা সম্পূর্ণ অগ্রাহ্য করবে তা সম্পর্কে অবগত উষান। আধা ঘন্টার মাঝে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে উষান বাইক থামিয়ে প্রায় হুড়মুড়িয়ে নেমে পড়ল। ভ্রু কুঁচকে নেয় মীরা। নিজে নেমে গিয়ে সংকোচ, দ্বিধা ছাড়া উষানের এক হাত আঁকড়ে ধরে বলল, রুম পর্যন্ত দিয়ে আসুন। একলিষ্ট মানবতার খাতিরে। বিতৃষ্ণায় ওষ্ঠাধর আকৃতি চয়ের ন্যায় করা হতে থেমে যায় উষান। হেলমেট বাইকে রেখে হাঁটা ধরে সামনে। মীরাকে রুম পর্যন্ত দিয়ে এসে তারপর বাইক নির্দিষ্ট স্থানে রাখবে বলে মনস্থির করল। 2 তলা অবধি দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করে নিজের ফ্ল্যাটের সামনে আসে মীরা। দরজা খুলে রুম অন্ধকার দেখে উষান ভিতর পর্যন্ত এগিয়ে যায়। মীরা আসার পথে দরজা বন্ধ করে দেয়। রুহি নেই। মীরাকে বিছানায় বসিয়ে উষান লাইট জ্বালিয়ে দিয়ে বের হতে নিবে তৎক্ষণাৎ মীরা বলে উঠল, কাবার্ডে ফার্স্ট এইড বক্স আছে, একটু এগিয়ে দিবেন প্লিজ। নেত্রযুগল চট করে বন্ধ করে রাগ দমন করার চেষ্টা করে উষান। মীরাকে তার এ মুহূর্তে তুলে আছাড় দিতে ইচ্ছে করছে। বিনা বাক্যে ফার্স্ট এইড বক্স মীরার নিকট এগিয়ে দিতেই কলিং বেলের শব্দ কর্ণকুহরে পৌঁছায় দুজনের। উষান রাশভারী গলায় বলল, আমি দেখছি। দরজা খোলার পর সম্মুখে বেশ কয়েকজন ব্যক্তিকে দেখে একটু চমকায় উষান। উপস্থিত ব্যক্তিদের মাঝে প্রবীণ এক ব্যক্তি, যিনি এ বাড়ির মালিক, তিনি উপস্থিত, সাথে কয়েকজন মহিলা এবং পুরুষ। উষান কিছু বলার পূর্বেই প্রবীণ লোকটি কর্কশ কণ্ঠে বলল, একই জায়গা থেকে আসছো বলে এতদিন তুমি, মীরা, কথা বলছ। নিজেদের বাসায় আসা যাওয়া করছো, কিছু বলি নাই। আজ রুহি বাসায় নাই। তোমরা দুজন অবিবাহিত হয়ে এক ঘরে কি করো দরজা আটকে? আসার পথে দেখলাম ভালোই জরাজরি ঢলারলি কইরা আসতেছ। আজকে তোমাদের দুজনরে ছাড়ুম না। ওই ধর 2টারে নিয়া আয় বাহিরে। আজকে উচিত শিক্ষা দিমু এই 2 জনকে। শান্তিনিবাস ভবনটা পুরোপুরি নীরব। থমথমে গুমোট ভাব বিরাজমান। এপার্টমেন্টের মালিক জায়েদ হাসান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন উষানের মুখশ্রীর প্রতি। জায়েদের পাশে আরও 2 জন ব্যক্তি দাঁড়ানো, তবে তাদের দৃষ্টি ভূমিতে আবদ্ধ। উষান শান্ত, নীরব, যেন কিছুই হয়নি। যা হচ্ছে সব স্বাভাবিক। অপরদিকে মীরার অবস্থা করুন। অল্পতেই উত্তেজিত হওয়ার স্বভাব আছে তার। ভীতিগ্রস্ত নয়নে চারপাশ আওর চোখে দেখে চলেছে। হঠাৎ মৌনতায় ধ্বংস সৃষ্টি করে জায়েদ বলে উঠলেন, উষান, কৈফিয়ত দাও। কি করতেছিলা রুমে 2 জনে? আসার সময় অমন ঢলারলি জরাজরি করে আসতেছিলা কেন? উষান অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো জায়েদের পানে।
অতঃপর সেই অদ্ভুত দৃষ্টিপাত খেয়াল করে জায়েদ কেঁপে উঠলেন কিঞ্চিত। কেন? জানা নেই। উষান শীতল কণ্ঠে বলল, আপনার মতানুসারে আসার পথে আমি এবং মীরা ধলার্লি করে এসেছি। কে বলল আপনাকে এই কথা? নাকি নিজের চোখেই দেখেছেন? আমি দেখি নাই। আফিফা আছে না? ওই দেখছে। দেইখা আমারে কইল। ফাইন। আফিফা খালা কোথায়? ওনাকে ডাকুন, কথা আছে তার সাথে। জায়েদের গলা শুকিয়ে আসছে বারংবার। উষানের ব্যবহার স্বাভাবিক ঠেকেছে না। তার মতে এত বড় ঘটনায় উষানের বিচলিত হয়ে পড়ার কথা। অথচ এই ছেলেকে দেখো, কতটা শান্ত গলায় কথা বলছে। জায়েদ আফিফাকে হাঁক ছেড়ে ডাক দেন। আফিফা এই 10 তলা বিশিষ্ট ভবনের প্রত্যেকটা ফ্ল্যাটে কাজ করেন। ক্ষণিকের মধ্যেই উপস্থিত হলেন আফিফা, তার পান খাওয়া ওষ্ঠদয় শুষ্ক। নেত্রের উপরিস্থ চামড়া কেমন তিরতির করে কাঁপছে। মুখশ্রীতে লেপ্টে আছে আতঙ্ক। সেকেন্ডের মাঝে আফিফার মুখশ্রী সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল উষান। পূর্বের থেকেও অতীব শান্ত কণ্ঠে বলে উঠে, আপনি নাকি আমাকে আর মীরার পথে ধলার্লি করে আসতে দেখেছেন? আফিফা মাথা তুলে দৃঢ়ভাব নিয়ে বললেন, হ দেখছি। লজ্জা নাই তোমাগো দুইজনের? ছি, এতই যহন শখ বিয়া কইরা রুমে নিয়া যা খুশি করো। বাহিরে কি চক্ষু লজ্জা খাইছ? উষান তেরোছা হাসল। নেত্র জোড়া তার এখন অবধি অচঞ্চল। মীরা পদে পদে চমকাচ্ছে উষানের ব্যবহারে। লোকটা এখনো এত শান্ত, প্রতিবাদ কেন করছে না? সেই না হয় চিবুকের অসহনীয় যন্ত্রণা একটু শব্দ করতে পারছে না, কিন্তু উষান? মৌনতা ধরে রাখা সম্ভব হল না আর। উচ্চ স্বরে বলল, আন্টি, কি বলছেন এসব আপনি জানেন? প্রমাণ আছে আপনার কাছে যে আমরা রাস্তায় ধলার্লি করে এসেছি? প্রমাণ তো মাত্রই পাইল সবাই। এক রুমে কি করতাছিলা দুইজনে কও? আশ্চর্য তো। আপনারা কি আমার হাত পায়ের আঘাত দেখতে পারছেন না? আপনাদের চোখের সামনেই তো রক্ত পড়ছে এখনো। রাস্তায় পড়ে গিয়েছিলাম অসাবধানবশত। আসার পথে উষান ভাইয়ার সাথে দেখা। তিনি শুধুমাত্র আমার হাতটা আলগা করে ধরে ওপরে নিয়ে আসছিলেন। পায়ের তীব্র ব্যথায় পড়ে যাচ্ছিলাম বারবার আমি। আর রইল রুমের ব্যাপার। রুম অন্ধকার ছিল। আমার রুমমেট বাসায় নেই। অন্ধকারে ভেতরে গেলে আবারও আঘাত পেতাম, তাই উষান ভাই আমায় রুম পর্যন্ত দিয়ে লাইট জ্বালিয়ে বের হতে নিচ্ছিলেন। আর আপনাদের আগমন। দরজা তো তেমনভাবে লকও ছিল না। ভেতরে ঢুকে দেখেননি কেন আপনারা, যদি এতই সন্দেহ থাকে? আফিফা এবং মীরার কথোপকথন মধ্যে উষান ফোড়ন কেটে বলল, মীরা, চুপ কর। আন্টি যখন বলল আমরা ধলার্লি করে ভেতরে এসেছি, তাহলে সবাইকে সেই দৃশ্যটা আগে দেখাই। সকলের উৎসুক চাহনি। উষান পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে ব্যস্ত ভঙ্গিতে টাইপিং করল। তার 10-15 মিনিট অতিবাহিত হওয়ার পর আগমন ঘটে তীব্রের। হাতে তার ল্যাপটপ। তীব্র এগিয়ে আসতেই উষান নিজ স্বভাবগত শান্ত সুরে বলল, অল সেট? ইয়াপ, স্ক্রিনে আনাই আছে, জাস্ট ওপেন কর। উষান ল্যাপটপ হাতে নিয়ে জায়েদ সহ উপস্থিত দুইজন ব্যক্তির দিকে দৃষ্টিপাত ফেলে বলল, জরাজরির সিনটা দেখবেন না? আসুন, ভেতরে আসুন, আয়েশ করে বসে দেখুন। উষান মীরার ফ্ল্যাটে ঢুকল। পেছনে পেছনে আসলো সকলে। পড়ার টেবিলের ওপর ল্যাপটপ রেখে তাতে ভিডিও ফুটেজটা ওপেন করে সামনের দিকে ঘুরিয়ে দিল যাতে সকলে দেখতে পায়।
ল্যাপটপ স্ক্রিনে স্পষ্টত দেখা যাচ্ছে মীরার হাত কতটা আলগা করে ধরেছে উষান। তাদের মাঝে দূরত্ব প্রায় অনেকখানি। ফ্ল্যাটের সামনে এসে দরজা খুলে ভেতরে প্রবেশ করে দুজন। এতটুকু দৃশ্য শেষেই উষান পজ করে দেয় ভিডিও। বক্ষস্থলের মাঝে দুহাত ভাঁজ করে নিয়ে আয়েশি ভঙ্গিমায় দাঁড়ায়। পরিশেষে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, তো জরাজরি করে আসছিলাম আমরা, তাই না আন্টি? সিসিটিভি ফুটেজ ছিল এটা। জায়েদ হাসান চটে গেলেন তৎক্ষণাৎ। ক্ষুব্ধ নেত্রে আফিফার পানে চাহনি নিক্ষেপ করে বললেন, আফিফা, এসব কি? মিথ্যা কথা কইলা কেন? ওনার প্রতি ক্ষুব্ধ হওয়ার পূর্বে সর্বপ্রথম নিজের দোষটা দেখা উচিত ছিল না আঙ্কেল? সবকিছু সম্পর্কে খোঁজ নিয়ে তো আসা উচিত ছিল না? আপনার বাড়ি নিশ্চয়ই জানতেন গ্রাউন্ড ফ্লোরে সিসি ক্যামেরা ছিল। কাচুমাচু করে তাকালেন জায়েদ। লজ্জায় নতজানু হলেন। কণ্ঠের খাদ নামিয়ে অনুতপ্ত হয়ে বললেন, আমায় মাফ কইরা দাও বাবা। এই আফিফা আমারে এমনে বাজেভাবে কইছিল, আমার মাথা ঠিক ছিল না। রাগে বোধ বুদ্ধি ফালাইয়া আইসা পড়ছি। রুমে গিয়ে কি করেছি তার বিশদ বর্ণনা তো মীরার থেকেই পেলেন। নাকি বিশ্বাস হয়নি ওর কথা? প্রমাণ চাই? আমার কাছে তারও প্রমাণ আছে। জায়েদ ব্যতিব্যস্ত হয়ে বললেন, না না বাবা, মাফ করো। এই আফিফা, এই মিথ্যা কথা কেন কইলি ক? আমি বলছি আঙ্কেল, আফিফা আন্টির ছেলেকে মীরা একদিন থাপ্পড় মেরেছিল রাস্তায়। অনেক অপমানও করেছিল। আন্টির ছেলে মেয়েদের রাস্তায় বিরক্ত করত, তাই মীরা থাপ্পড় মেরে হুমকি দিয়েছিল। সেদিন পুলিশ এসে জেলেও নিয়েছিল তার ছেলেকে। যতদূর বুঝতে পারলাম, ছেলের অপমানিত হওয়া এবং জেলে যাওয়া নিয়ে আন্টি ক্ষুব্ধ। তারই হয়তো শোধ তুললেন। মাঝে আমাকে ফাঁসালেন। আফিফা ন্যাকা স্বরে কেঁদে উঠলেন। সায় জানান উষানের কথায়। অনুনয়ের সুরে বললেন, হ, এর লেইগাই আমি এমনটা করছিলাম। মাফ কইরা দাও আমারে বাবা। আমি আমার পোলাডারে অনেক ভালোবাসি। পুলিশ ওরে ধইরা নিয়ে অনেক মারছিল। পোলাডা আমার জ্বরে অনেকদিন বিছানা থেকে উঠবার পারে নাই। তারপর থেকেই মীরার ওপর রাগ উঠল আমার। তাই সুযোগ বুইঝা এমনটা করছি। মাফ কইরা দাও বাবা। উষান জোরাল শ্বাস ফেলল। বক্র চোখে তাকালো একবার মীরার মুখশ্রীতে। ব্যথায় আটসাট হয়ে কোনোরকম দাঁড়িয়ে আছে। উষান কঠিন গলায় বলল, এমনটা না করে নিজের ছেলের দোষটা আগে দেখলেও পারতেন আন্টি। সম্পূর্ণ দোষ কিন্তু এখানে আপনার ছেলের। ছেলেকে মানুষ করুন। আজ আপনার ছেলে যেই মেয়েদের ডিস্টার্ব করে, সেই মেয়েদের মধ্যে যদি আপনার মেয়ে থাকত, তাকে যদি অন্য কেউ এভাবে জ্বালাত, তখনও কি সেই ছেলের করা কর্মে চুপ থাকতেন? সবাইকেই নিজের আপনজন ভাবুন। কাজ করতে সহজ হবে। ঘটনার সমাপ্তি ঘোষণা হল কিছুক্ষণ বাদে। পরিবেশ আগের মতে হয়ে উঠল প্রাণবন্ত। সকলে ক্ষমা চেয়ে কোনোরকম কেটে পড়ল। উষান আর এই ব্যাপারে মাথা ঘামাল না। দৃষ্টিপাত ফেলে এবার মীরার প্রতি। তীব্রকে নিজের রুমে যেতে বলে মীরার হাতে ফার্স্ট এইড বক্স তুলে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, ড্রেসিং করে নে, নয়তো ইনফেকশন হতে পারে। মীরা তপ্তশ্বাস ছাড়ে। দরজা লাগিয়ে এসে বসে বিছানায়। একটা ছোট ঘটনায় কি থেকে কি হয়ে গেল। সমাজের মানুষ এমন অদ্ভুতুরে কেন? ঘটনার 18 দিন পর সবকিছু আগের মতোই চলছে স্বাভাবিক রূপে। সেদিনকার ঘটনা যেন মাথায় নেই কারোরই। উষানের ভীষণ ব্যস্ত সময় কাটছে।
মীরার দিনাতিপাত হচ্ছে নিজের পড়াশোনা নিয়ে। আজ বাসায় ফিরেছে উষান। 2 তলায় এসে পাজোড়া থেমে গেল আপনা আপনি। প্রতিবার যখন সে ফ্ল্যাটে ফিরে বহুদিন পরপর, তখন মীরা লুকিয়ে দরজা ফাঁক করে তাকে দেখে। উষান যতক্ষণ অবধি ওপরে উঠে চলে না যায় ততক্ষণ অবধি মীরা দরজা কিঞ্চিত উন্মুক্ত করে উকি দিয়ে তাকিয়ে থাকে। উষান ব্যাপারটা খেয়াল করেনি প্রথমত, অতঃপর একসময় এই জিনিসটা উপলব্ধি করেছে। উষান নির্লিপ্ততা, নিশ্চুপ ছিল এ ব্যাপারে। কিন্তু আজ কেন যেন মীরাকে কিছু বলতে ইচ্ছে হচ্ছে। সদর দরজার সামনে দাঁড়িয়ে উষান ভরাট কণ্ঠে বলে উঠল, বাহিরে আয় মীরা। আমি জানি তুই আমায় চোরের প্রায় সময় এমন করে দেখিস। দরজার ওপাশ থেকে মীরা হকচকিয়ে উঠল। হতভম্ব সে। লোকটা বুঝল কি করে? আশ্চর্য তো। মীরা একবার ভাবল যাবে না উষানের সামনে, কিন্তু মন সায় দিল না তার ভাবনায়। পরবর্তীতে ত্রস্ত পায়ে সে ফ্ল্যাট থেকে বের হল। পিছনে বসে থাকা রুহি এই দৃশ্য দেখে হতাশ চোখে মীরার যাওয়া দেখল। মীরা বেরিয়ে আসে, তবে উষানের মুখশ্রীর প্রতি ভুলেও তাকায় না। লোকটার চাহনি মারাত্মক। শ্বাস রুখে দেয়। উষান মীরাকে আপাদমস্তক দর্শন করে বলল, এরকম চোরের মতো আমায় লুকিয়ে দেখার মানে কি? মীরা অন্তঃকরণে শব্দগুচ্ছ বিন্যস্ত করে সাজাতে লাগল। কিন্তু কি অদ্ভুত ব্যাপার! কণ্ঠনালীতে যেন শব্দগুচ্ছ জট পাকিয়েছে। মীরাকে নিশ্চুপ দেখে উষান তেজি কণ্ঠে বলল, কি হল? উত্তর দে। মীরা কেঁপে উঠল। অন্তঃকরণ নির্দেশনা দিল আর মৌনব্রত পালন করা ঠিক হবে না। বার দুয়েক ঢোক গিলে জিহ্বা দ্বারা ওষ্ঠাধর সিক্ত করে মীরা বলে উঠল, নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, যে আপনাকে আমার লুকিয়ে দেখা লাগবে। আমি অবশ্যই উকি দিয়ে আপনাকে দেখছিলাম না। কয়েকদিন ধরে রাতের বেলা কেউ দরজা ধাক্কা দিয়ে চলে যায়। প্রথম কয়েকদিন ধরতে পারিনি কে করছে এমনটা। তারপর থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করি কে করে, কিন্তু কয়েকদিন ধরে বন্ধ। কাল আবার এমন করেছিল, তাই আজ উকি দিয়ে দেখছিলাম। দ্যাটস ইট। মীরা দম নিল। জীবনে প্রথম বোধহয় কোনো মিথ্যা কথা এত সুন্দর করে বাস্তবিকভাবে বলতে পেরেছে। উষান তার কথা বিশ্বাস করেছি না তা দেখার স্বার্থে মাথা ওপরে তুলতেই ভীষণ অবাক হয় মীরা। উষানকে অদ্ভুত দেখাচ্ছে। ঈষৎ আগে দর্শন করা উষান এবং বর্তমানে তার সামনে দাঁড়িয়ে থাকা উষানের মাঝে যেন আকাশ পাতাল তফাত। বাদামি প্রাণোচ্ছ্বাস মুখশ্রী ফ্যাকাশে। স্থির অধর যুগল কম্পমান, নেত্রযুগল চঞ্চল। ঘন ঘন নিঃশ্বাস টানছে। কঠিন তার খোলস ফেলে নমনীয় হয়ে উঠল মীরা। আলতো সুরে বলল, আর ইউ ওকে? উষান নিরুত্তর। প্রত্যুত্তর করার জন্য অধর যুগল প্রসারিত করতেই শব্দ করে ভূমিতে ভারী শরীরটা নিয়ে আছড়ে পড়ল সে। নিকষকৃষ্ণ রজনী। শব্দহীন মেদিনী বর্তমানে আধারে নিমজ্জিত। ধরণীতে প্রবাহিত অনিলে মিশে রয়েছে বাহারি পুষ্পের সুমিষ্ট ঘ্রাণ। অন্তরিক্ষ কৃষ্ণ মেঘহীন। চারিপাশে বিরাজমান নীরবতার মাঝে হঠাৎ হঠাৎ ডেকে উঠছে রাস্তায় অবস্থানরত বেওয়ারিশ কুকুরের দল। তারপর ফের প্রকৃতির মৌনব্রত পালন। অনিলে মিশে থাকা পুষ্পরাজের মাদকতার ন্যায় সঘ্রাণ পরিবেশ এখন মিহি অপূর্ব। কৃষ্ণকালো অন্তরিক্ষের মাঝে আজ বহুদিন পর দেখা মিলেছে চন্দ্রের। বসন্তের প্রথম পূর্ণিমার রাত আজ। স্বচ্ছতা পবিত্রতা চন্দ্রের মোহনীয় সৌন্দর্য ধ্বংস করেছে আধারের কলুষিত। জানালার কপাট উন্মুক্ত। সেখান হতে শা করে আসছে মিষ্টি সতেজ হাওয়া। মীরার ধ্যান নেই সেদিকে।
চন্দ্রপ্রভা রজনী দেখেও তার ইচ্ছে হল না চন্দ্রবিলাস করার। তার চিন্তাগ্রস্ত নেত্রযুগল পর্যবেক্ষণ করছে ঘুমন্ত উষানকে। উষান জ্বরাক্রান্ত, বহুক্ষণ শক্ত কঠিন থাকার এক পর্যায়ে দেহের অন্তঃস্থল হতেই নরম হয়ে এসেছে বহির্ভাগ। অসময়ের আগমনী বর্ষণে গা সিক্ত করেছিল দুদিন। তারই পরিপ্রেক্ষিতে আজ এই হাল। মীরার সামনে ফুটবল হয়ে পড়ে যেতেই ব্যাকুল হয়ে উঠেছিল মীরা। পিছন থেকে তীব্র এসে আগলে নিয়ে উঠে দাঁড় করিয়েছিল। উষান জ্ঞানশূন্য না হলেও চেতনাশূন্য ছিল। নিভু নিভু নেত্রে দেখছিল আশপাশ। মীরা তখন তীব্রকে বলে উষানকে নিজের ফ্ল্যাটের ভেতরে আনতে। এখন আর 5 তলায় নেয়ার দরকার নেই। তীব্র তাই করল। অচেতন মনে যদিও উষান বিড়বিড় করে বলছিল বারংবার ওপরে নিজের বাসায় নিয়ে যেতে, কিন্তু মীরার হুট করে দেয়া হুঙ্কার এসে চেতন মনেই সিটিয়ে গিয়েছিল। নিজের বিছানায় উষানকে শুইয়ে দেওয়ার পরপরই উষানের উত্তপ্ত কপালে সিক্ত কাপড় দিয়ে জলপট্টি দেয়া শুরু করে। কিন্তু কি আশ্চর্য, জ্বর যেন কমছেই না, বরং বাড়ছে। মীরা চিন্তিত হয় প্রবল। পাশে বসে থাকা তীব্রর উদ্দেশ্যে বলে, ভাইয়া, ওনার জ্বর তো কমছেই না, ডাক্তার ডাকলে ভালো হতো না? তীব্র দীর্ঘশ্বাস ফেলে মাথা ডানে বামে দুদিকে এলিয়ে হতাশ নেত্রে পরখ করে একবার ঘুমন্ত উষানকে। শেষে হাত নাড়িয়ে বলে, চিন্তা করিও না ছোট আপু, আমি ডাক্তারকে ফোন দিয়েছি আগেই, কাছেই হয়তো তিনি। উষানের জ্বর হলে অত সহজে জ্বর ছাড়ে না। আমি জানতাম এবারও এমনটাই হবে, তাই ব্যক্তিগত ডাক্তারকে আগে থেকেই ইনফর্ম করে রেখেছি। মীরা হাতের সিক্ত কাপড়ের টুকরো পানি ভর্তি বলে রেখে দিল। পরিশেষে আওর চোখে তাকালো পাথর মানবটার মুখশ্রীর দিকটায়। উষানের মুখশ্রী ফ্যাকাশে হয়ে রয়েছে, শুকিয়ে একটুখানি। সর্বমুখশ্রীতে প্রকাশ পাচ্ছে এক অদৃশ্য যন্ত্রণা। মীরার হৃদ বক্ষ হু হু করে ওঠে। শক্তপোক্ত পাথর মানুষটার এমন মলিন ফুরবল অবস্থা দর্শন করার পর দুরুদুরু করছে অন্তঃকরণ। অস্থিরতা বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। লোকটা সম্পূর্ণ সুস্থ না হলে সে প্রশান্তি পাবে না কিছুতেই। 2-3 বার নেত্রপল্লব ফেলে অন্যদিকে দৃষ্টি দেয় মীরা। রুহি একদম কর্নারে বসে একমনে ফোনের দিকে তাকিয়ে। তীব্র মাথা নিচু করে বসে। মীরা উঠে দাঁড়ায়। সতেজ অনিল প্রয়োজন। দম বন্ধ হয়ে আসতে চাইছে বারংবার। ডাক্তার এসে উষানকে দেখে গিয়েছে আধা ঘন্টা হবে। তীব্র গিয়েছে ডাক্তার এগিয়ে দিতে আর প্রয়োজনীয় কিন্তু ঔষধ আনতে, যেগুলো ডাক্তার লিখে দিয়ে গেলেন। রুহি রান্নাঘরে। উষানকে স্যুপ খাওয়াতে বলেছে ডাক্তার। তারই পরিপ্রেক্ষিতে সে গিয়েছে স্যুপ বানাতে। মীরাকে বসিয়ে রেখেছে উষানের নিকটে। মীরা খেয়াল করল এতক্ষণ পর এই বিশাল রুমটায় সে এবং উষান ছাড়া অন্য কেউ নেই। রুম সম্পূর্ণ খালি। সংকোচ দ্বিধা হুড়মুড়িয়ে ঝাপটে ধরল ক্ষণেই। নিঃশব্দ কক্ষে শব্দের উৎপত্তি ঘটল উষানের গোঙানির মাধ্যমে। মীরা হকচকিয়ে উঠল। চটজলদি উঠে দাঁড়িয়ে উষানের নিকটবর্তী এগিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, উষান, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? উষান নিরুত্তর সম্পূর্ণ। আপনমনে আর্তনাদ করছে। মীরা ব্যাকুল হয়ে ওঠে। হঠাৎ করে লোকটা এমন করছে কেন? এতক্ষণ তো শান্ত ছিল, ঘুমাচ্ছিল কি সুন্দর। কিয়ংদশ পর উষান যখন ছটফট শুরু করল, মীরার অবস্থা তখন করুণ হয়ে গেল। কেঁদে উঠল মন অজান্তেই। মস্তিষ্ক থেকে তার বেরিয়েই গেছে ফ্ল্যাটে যে আরেকজন সুস্থ মানুষ উপস্থিত।
ঈষৎ বাদে উষান স্থির হয়, নেত্র জোড়া উন্মুক্ত করে। তৎক্ষণাৎ সম্মুখে দেখা মিলে ক্রন্দনরত রমণীর। মীরা তখনও কাঁদছে। উষানের নেত্রযুগল উন্মুক্ত দেখে মীরা ব্যাকুলতা নিয়ে প্রশ্ন করল, ঠিক আছেন তো আপনি? অমন ছটফট করছিলেন কেন? খুব বেশি খারাপ লাগছে? উষান শান্ত আখির দৃষ্টি ফেলে, আকস্মিক জ্ঞান ফেলে মীরার বাহু আলতো করে স্পর্শ করে ওঠে। মীরার এই স্পর্শে তেমন ভাবাবেগ লক্ষণ করা গেল না। সে নিজেতে নেই। উষানের চিন্তায় মস্তিষ্কের স্নায়ু কোষ তখন একদম অচঞ্চল। উষান শীতল কণ্ঠে বলল, ঠিক আছি আমি। খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই হয়তো ঘুমের ঘোরে ছটফট করছিলাম। কাঁদছ কেন? মীরা নাক টানল। উষান ভালো আছে শুনে অন্তরাল শীতল হল। অশ্রুসিক্ত গাল দুহাত দিয়ে মুছে নিয়ে ভেজা কণ্ঠে বলল, এমনি। উষান এই প্রথম মীরার গাল স্পর্শ করল। কেঁপে উঠল ঈষৎ মীরা। গালে থাকা অবশিষ্ট অশ্রুকণা নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিল। অধর যুগলে সিক্ততা প্রদান করে মিহি স্বরে বলল, এমনি কেউ কাঁদে নাকি বোকা? কলিং বেলের কর্কশ ধ্বনি। দুজন মানব মানবীর ধ্যান ফিরল তৎক্ষণাৎ। মীরা হুঁশে এসে নিজেকে উষানের অতীব নিকটবর্তী আবিষ্কার করে শ্বাস রুখে ছিটকে সরে দাঁড়াল। উষান তখন অস্বস্তির প্রহরে উপস্থিত। কি করছিল সে? পর নারীকে স্পর্শ করল, তাও ঘোরের বশে। এমন তো আগে কখনো হয়নি। নিজের মস্তিষ্কের ওপর তার সর্বোচ্চ পরিমাণ নিয়ন্ত্রণ আছে, কিন্তু আজ হয়তো অসুস্থ বলে এই মস্ত বড় ভুলটা হল। মীরা আর্স্ট হয়ে দাঁড়িয়ে। নির্মেদ গাল দুটো রক্তিম হয়েছে ইতিমধ্যেই। চিকন চিকন আঙুলগুলো কেঁপে কেঁপে উঠছে। একটু আগের সেই নিবিড় লহমার কথা স্মরণ হতেই শিরদাঁড়া কেঁপে উঠছে। নিজেকে অন্তঃকরণে সখানেক গালি দেয় মীরা। এটা কি হল? তার মন কোথায় ছিল? মস্তিষ্ক ভাবনা মগ্নকালীন মীরার কর্ণকুহর নিকট পৌঁছে উষানের কণ্ঠ। ভরাট কণ্ঠে উষান বলল, আই অ্যাম সরি মীরা। ডোন্ট গেট মি রং। I don't know what happened to me. I touched you by mistake. Pardon me. It's okay. মীরার নিভু স্বর। উষান ব্যস্ত হয়ে উঠে দাঁড়াল। মাত্রাতিরিক্ত মাথা ব্যথার ফলস্বরূপ উঠে দাঁড়ানোর পর মনে হল পুরো দুনিয়া ঘুরছে। পড়ে যেতে নিতেই নিজেকে সামলাল। মীরা ব্যস্ত হয়ে বলল, উঠছেন কেন? আপনি এখনো অনেক অসুস্থ, ফুরবল। ডাক্তার রেস্ট নিতে বলেছে। মীরার কথা শ্রবণ করার সেকেন্ড খানেক পর উষানের ওষ্ঠাধর কোণে দেখা মিলল তাচ্ছিল্যের হাসি। শার্ট টেনে টুনে শটান হয়ে দাঁড়াল। থমথমে কণ্ঠে বলল, আমি একজন লেফটেন্যান্ট মীরা। বুঝেছ? এতটুকু জ্বরে বেডে পড়ে থাকা আমায় মানায় না। তাছাড়া আই অ্যাম অলরাইট। ঠিক আছেন? হ্যাঁ। একটু আগে দুর্বলতার জন্য আপনি আমার সামনে মাটিতে পড়ে গিয়েছিলেন, মনে নেই? বসুন, তীব্র ভাইয়া ঔষধ নিয়ে আসছে। খেয়ে তারপর যা করার করুন। উষানে অনিচ্ছা সত্ত্বেও বসল। মাথার অবস্থা ভালো না। ব্যথায় রগ যেন ছিঁড়ে যাবে এখনই। গরমের চোটে ঘেমে একাকার সে। শার্টের দুটো বোতাম খুলে নিয়ে বলল, ফ্যান ছাড় তো মীরা, গরম লাগছে অনেক। মীরার বুঝল উষানের জ্বর ছেড়েছে। তবুও নিশ্চিত হতে উষানের কপালে চট করে হাত রাখল। স্বাভাবিক তাপমাত্রা। উষান ডানভ্রু উঁচু করে তীক্ষ্ণ স্বরে বলল, জ্বর মাপার জন্য থার্মোমিটার আছে। হাত দিয়ে দেখার কি দরকার?
মীরা ভরকালো প্রথমে, শেষে নিজেকে সামলে নিয়ে বলল, আপনি যেমন ভুলবশত বারবার আমায় তুই থেকে তুমি এবং তুমি থেকে তুই বলছেন, তেমনি আমি ভুলবশত থার্মোমিটারের কথা ভুলে হাত দিয়ে দেখলাম। উষান নিশ্চুপ। অন্তঃকরণে সে চমকিত হল। মীরাকে যে সেই কখন থেকে তুই থেকে তুমি বলে ফেলছে বারবার তার খেয়াল নেই একদমই। মনে মনে বলে উঠল, আজ হয়েছেটা কি আমার? অদ্ভুত সব ভুল কাজ করছি কেন? আশ্চর্য তো। উষানের উত্তরের অপেক্ষায় না থেকে মীরা গিয়ে ফ্যান ছেড়ে আসল। অতঃপর রুমে উপস্থিত না থেকে বেরিয়ে আসল রুম থেকে। উষানের সামনে থাকতে অস্বস্তি কাজ করছে। উষানের বলা তুমি ডাকটা বারংবার তাকে ফুরবল করে দিচ্ছে, মুগ্ধ করছে, কিন্তু এমন হলে তো হবে না। মীরা সিদ্ধান্ত নিয়েছে সে আর উষানের পিছু পিছু ঘুরবে না। এভাবে উষানের পিছে লেগে থাকা মানেই তো নিজেকে ছাচড়া প্রমাণিত করা। কিন্তু সে তো এমন না। আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি মীরা। প্রণয়ের ফাঁদে পড়ে চরম মাত্রার ছাচড়া হয়েছিল কয়েকদিন। সেই দৃশ্যপট নেত্র সম্মুখে ঘুরলে লজ্জায় মাথা নিচু হয়ে আসে তার। উষান যখন তাকে পছন্দ করে না, তাহলে পাথর মানবটার পিছে ঘোরার কোনো মানে হয় না। সবার তো নিজ স্বাধীনতা আছে নিজের পছন্দ প্রকাশ করার। উষানের পছন্দ হয়তো আরও উচ্চ মানের। তার মতে শ্যাম নারীকে উষানের কি আর মনে ধরবে? উহুম। এসব ভেবেই নিজের অন্তঃস্থল সর্বোচ্চ মাত্রার শক্ত, কঠিন করেছে মীরা। পরন্ত বিকেল। পশ্চিম অন্তরিক্ষে হেলে পড়েছে হলুদ, কমলাটে বর্ণের উত্তপ্ত সূর্য। অন্তরিক্ষে লেপ্টে আছে রক্তিম বেশ কয়েকটা লম্বা লম্বা দাগ। হলদেটে আলোয় দিঘির পানি জলজল করছে অতীব সৌন্দর্যে। উত্তর দিক হতে আসা মিষ্টি বাতাস বারংবার মাথার চুলগুলো কপালের কাছে ফেলে দিয়ে যাচ্ছে উষানের। বিরক্তিতে দাঁত কিরমির করে ঠায় দাঁড়িয়ে আছে বাইকে হেলান দিয়ে। তীব্র তাকে দাঁড় করিয়ে ফ্ল্যাটে গিয়েছে। ভুলবশত গুরুত্বপূর্ণ কিছু ফাইল রেখে এসেছে, তা আনতে গিয়েছে। উষান ব্যস্ত নেত্রে পর্যবেক্ষণ করছে মাত্র আসা ইমেইলগুলো। ট্রেনিং এর তারিখ পড়েছে। মার্চের শেষের দিকে তাকে ঢাকা ছাড়তে হবে। ট্রেনিং দিতে যেতে হবে যশোরে। যশোরের এয়ারফোর্স ক্যাম্পে। ধোপাদপ পদচারণের শব্দে ফোন থেকে দৃষ্টি সরায় উষান। সম্মুখে দৃষ্টিপাত ফেলতেই দৃশ্যমান হয় তার সহকারী দিগন্তকে। দিগন্ত উষানের ব্যক্তিগত কাজে সহযোগিতা করে। দিগন্ত প্রায় ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আপনি মীরার খালা সম্পর্কে ইনফরমেশন চেয়েছিলেন না? তাদের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছি। উষান গুরুগম্ভীর কণ্ঠে বলল, হোয়াট ইজ দ্যাট? টেল মি। স্যার, মীরার বড় খালা, তিয়াশা ইমরোজ। উনি মীরার বাবা মাহদি ইকবালের প্রথম স্ত্রী। উনাদের বিয়ের 5 বছর পর কোনো এক কারণে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর মাহদি সাহেব মীরার মাকে বিয়ে করেন। মিশতিয়াশার মেয়ে তোহানা তুর্সি। উনি মীরার বড় সৎ বোন হন সম্পর্কে। তুর্সি এখন ক্যালিফোর্নিয়ায় আছে। গড়গড় করে বলে থামল দিগন্ত। উষান ভ্রুকুটি কুঁচকে নিয়ে গভীর মনোযোগ সহকারে ভাবছে কিছু। দুজন ব্যক্তির আপন ব্যস্ত কাজে ব্যাঘাত ঘটে কিছু ভেঙে যাওয়ার রিনরিনে তীক্ষ্ণ শব্দে। উষান, দিগন্ত পিছনে তাকায়। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় তাদের সম্মুখে মীরাকে। পাথরের ন্যায় সে স্তব্ধ, নিষ্পাপ নেত্রযুগল, শুষ্ক অধর জোড়া, জলজল করা আখি দুটো। মীরার কাঁধে ব্যাগ দেখে উষানের বোধগম্য হল, মেয়েটা মাত্রই ভার্সিটি থেকে ফিরেছে। ফুটবল হার্টের অধিকারী কেউ আজকের পর্বের মধ্যাংশ পড়বেন না। মধ্যাংশে নৃশংস খুনের বিবরণ দেয়া আছে। আমাকে বিয়ে করবে এরিক?
এরিক বিস্ফোরিত নয়নে তাকাল। তুর্সির মাত্র বলা কথাটি বারংবার সুরেলা ধ্বনিতে কর্ণকুহরে ভেসে আসছে। এত কিছু করার পরও তুর্সি তাকে বিয়ে করতে চাচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য? উহু। এরিক চমকিত হয়ে বলল, তুমি কি আমায় মেরে ফেলবে তুর্সি? মেরে ফেলার পূর্ব মুহূর্তে একটু স্বস্তি প্রদানের জন্য এমন কথা বলছ? তুর্সি হতাশ দৃষ্টিতে তাকায়। এরিক এত বোকা কেন? লোকটা কি একবার তার প্রণয় মিশ্রিত চাহনি দেখতে পারে না? বুঝতে পারে না অন্তঃস্থলের অন্তর্লীন কথা? যদিও পরিস্থিতি সাপেক্ষে এরিকের বলা কথায় কোনো খুঁত নেই, এই সময় এই কথা বলাটা স্বাভাবিক। ঝকঝকে কাচের জানালার কপাট উন্মুক্ত, সেদিকে দিয়ে বহির্ভাগে দৃষ্টি ফেলে সে। ঢাকা থেকে আসা ফ্লাইট লেফটেন্যান্ট দুজনের ওপর হামলা করতে চেয়েছিল এরিক। দুদিন পর সংগোপনে এই তথ্য পেয়েছে তুর্সি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার। এরিক কেন এমন করল? পরিশেষে এরিক যখন বলল ট্রেনিং দিতে আসা ফ্লাইট লেফটেন্যান্ট দুজনের মাঝে উশান রেজওয়ান আছে এবং একবার সে যদি যশোরে পা রাখে তাহলে তুর্সির রফাদফা করবে সর্বপ্রথম। তাই উশানকে আগে থেকে মেরে ফেলার বুদ্ধি করেছে এরিক এ নিয়ে কয়েকবার, কিন্তু সে ব্যর্থ প্রতিবারই। তুর্সি অন্তঃকরণে বেশ পাকাপোক্ত এক সিদ্ধান্ত নিয়ে ফেলে। তুর্সি উঠে দাঁড়িয়ে কাবার্ডের কাছে এগোয়। বাসাটা তার না হলেও এই বাসার প্রতিটা কর্নার, কোথায় কি আছে তা একদম ঠোঁটস্থ তার। নিজের বাসা সম্পর্কেও হয়তো এত কিছু জানা নেই তার যতটা এরিকের বাসা সম্পর্কে জানে। কাবার্ড থেকে কালো রঙের শেরওয়ানি বের করে সে। গতবার ভারত থেকে আসার পথে এনেছিল এরিকের জন্য। এই ছেলে পড়েছে কিনা কখনো কে জানে। শেরওয়ানি এরিকের পানে ছুঁড়ে ফেলে তুর্সি কাট কাট গলায় বলল, জলদি চেঞ্জ করে আসো, শাওয়ার নিবে। এরিক উঠে দাঁড়াল। বিনাবাককে তোয়ালে নিয়ে এগোলো বাথরুমের দিকে। আপাতত চুপ থাকাই শ্রেয়। কিছু বললে পরিবেশ তখন শান্ত থেকে উল্টো হয়ে যাবে। তুর্সি একজনকে ফোন করে এরিকের বাসায় কাজী পাঠাতে বলে। শেষে সে অন্য রুমে চলে যায়। পাশের রুমটা এরিক তুর্সির জন্য তৈরি করে রেখেছে অনেক আগেই। রুমে গিয়ে খয়েরি রঙের লেহেঙ্গা নিয়ে সে দৌড় দেয় বাথরুমে। হাতে সময় সীমিত। ঘণ্টাখানেক পর তারা দুজন এসে মিলিত হয় নিজ তলায়। এরিকের চোখে বিস্ময়। এখনো বিশ্বাস হচ্ছে না তার। কাজী এসে বসে সোফায় সাথে তার কয়েকজন বন্ধু। তুর্সি, এরিক সামনের ডাবল সোফায় বসতেই কাজী বিয়ে পড়ানো শুরু করে। কবুল বলতে বলা হলে অতি দ্রুত তুর্সি 3 কবুল বলে নেয়। সবশেষে এরিককে কবুল বলতে বলা হয় যখন তখন সে আলতো করে অশ্রু বর্ষণ করে কবুল বলে। সামনে বসে থাকা এরিকের বন্ধুরা তখন হতভম্ব, বাকরুদ্ধ। তারা সশব্দে হেসে ফেলে। প্রায়ই দেখে এসেছে কবুল বলার সময় বউ কেঁদে কবুল বলে, আর এখানে দেখি পুরোই উল্টো। কনে হাসছে, পাত্র কাঁদতে কাঁদতে কবুল বলছে। কি আশ্চর্য! বিয়ের কার্যক্রম শেষ হতেই আলহামদুলিল্লাহ বলে দোয়া করল সকলে। দোয়া শেষে এরিক নিজের দুজন বন্ধুর সাথে বাক্যলাপে ব্যস্ত হয়ে পড়ে। তুর্সি তাকায় সেদিকে। কি সুদর্শন এক মানব তার স্বামী হয়ে গেল। কিন্তু এরপর ডিপার্টমেন্টে কি জবাব দেবে সে? আজই যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। দিগন্ত গালে হাত দিয়ে দাঁড়িয়ে। চিনচিন ব্যথার প্রকোপটা কমছে না এখনো। কি মুশকিল। দাঁত নিশ্চিত 2-1টা নড়ে গিয়েছে। অসহায় দৃষ্টিতে সে তাকালো তীব্রের মুখশ্রীর প্রতি। তীব্র ঠোঁট টিপে হাসল। ইশারায় জানান দিল, এটারই প্রাপ্য তুমি। দিগন্ত নিষ্প্রভ চাহনি সামনে এলিয়ে দেয়।
মীরার নাজেহাল অবস্থা কাঁদতে কাঁদতে। রুহি তাকে সান্ত্বনা দিচ্ছে। উষান নেই অন্ধকারচ্ছন্ন রুমটায়। তাদের এই আধারে বিলীন কক্ষে বসিয়ে রেখে সে বাহিরে গিয়েছে। কিতক্ষণ বাদে থমথমে মুখশ্রী নিয়ে কক্ষে আগমন ঘটে উষানের। হাতে ল্যাপটপ আর কিছু ফাইল। উষানকে দেখেই মীরা তেড়ে এসে বলল, আমার উত্তর দিচ্ছেন না কেন? বারবার পালিয়ে বেড়াচ্ছেন। খালামনি বাবার প্রথম স্ত্রী মানে? ওই ছেলেটা কি বলল তখন? দিগন্তের দিকে আঙুল তাক করে বলল মীরা। দিগন্ত মনে মনে দরুদ পড়ছে। অন্তঃকরণে আকুতি মিনতি করছে তার দিকে আর কোনরূপ দৃষ্টি না দেয়া হোক। এমনিতে এক থাপ্পড় খেয়ে তার নাজেহাল অবস্থা। উষান পুনরায় চর দিলে দিগন্ত শেষ। উষান আওর চোখে রক্তিম নেত্রে তাকাতেই দিগন্ত চুপসে যায়। হাতের ল্যাপটপ আর ফাইল দুটো সোফায় রেখে পকেটে হাত গুজে দাঁড়ায় উষান। মোলায়েম কণ্ঠে বলে, এতটুকু ব্যাপারে অতটা অস্থির হতে নেই মীরা। শান্ত হ। অনেক কিছু জানার আছে তোর। সোফায় বসো। মীরা বসল, অস্থিরতায় হাত পা কাঁপছে প্রবল। নেত্রযুগল টলমলে। ওষ্ঠাধর কম্পমান। অন্তঃকরণ বলছে সে যা শুনেছে সব মিথ্যা। সব। তবুও পুরো ঘটনা না জানা অবধি শান্তি মিলবে না কিছুতেই। বসার সাথে সাথেই উত্তেজিত হয়ে মীরা বলে উঠল, জলদি বলুন। উষান তার সাথে আনা ফাইল দুটো মীরার নিকট এগিয়ে দেয়। হতভম্ব হয়ে তাকিয়ে ফাইল দুটো হাতে নিল সে। উষান জলদগম্ভীর কণ্ঠে বলল, ফাইল দুটো পড়। প্রথমে কালো ফাইলটা পড়বি, তারপর নীলটা। তোর যা জানার আছে সব এখানে পাবি। মীরা দৃষ্টি দেয় কালো ফাইলটায়। ওপরে খুব সুন্দর করে মোটা অক্ষরে লিখা, রুমিশা মাহমুদ হত্যার সারসংক্ষেপ এবং মূল ঘটনার বিশ্লেষণ। মীরা চমকিত হয়। চমকপ্রদ দৃষ্টি ফেলে উষানের পানে। রুমিশা বাংলাদেশের একজন নির্ভীক, বিচক্ষণ সাংবাদিক ছিলেন। বেশ কয়েক বছর আগে তাকে হত্যা করা হয় অতীব রহস্যজনকভাবে। খুনিকে আদৌ খুঁজে পায়নি। মীরা অবাক হয়ে বলল, রুমিশা মাহমুদের হত্যার কাহিনী এখানে কেন? আপনার কে হয় ইনি? উষান জবাবহীন। ল্যাপটপে সকল মনোযোগ তার। তীব্রতা দেখে তপ্তশ্বাস ফেলে বলল, উষানের আসল মা রুমিশা মাহমুদ। উষা আন্টি। উনি সৎ মা উষানের। আয়মান আঙ্কেলের দ্বিতীয় স্ত্রী। বিস্তারিত ফাইলে আছে। পড়ো। ফাইল খুলতেই দৃশ্যমান হয় প্রথম লিখা বিশেষভাবে কয়েকটা শব্দ। তারপর নিচে বিশদ বিবরণ। হত্যার পূর্ববর্তী ঘটনা এবং হত্যাকারীর পরিচয়। রুমিশা মাহমুদ, পেশায় সাংবাদিক। আয়মান রেজওয়ানের সাথে তার প্রণয়ের সম্পর্কের সময়সীমা 2 বছর। তার হত্যাকারী তারই আপন বড় বোন রাহনুমা মাহমুদ। হত্যায় সাহায্যকারী উষা রহমান। হত্যা করার কারণ। দেশে কয়েক বছর ধরে চলা নারী গুম হওয়া, নারী ধর্ষণ, রাত বিরাতে মানুষ তুলে নিয়ে পরদিন সেই মানুষের শরীরের কিডনি, চোখ, লিভার ইত্যাদি গায়েব করে সেই মানুষটাকে আধমরা করে ফেলে যাওয়া অতি গোপনে। এসব কে করছে? মূল হোতা কে? তাকে ঘিরে যখন তুমুল সমালোচনা, তখন সঙ্গগোপনে রুমিশা মাহমুদ তাদের সম্পর্কে তথ্য বের করেন। এসব করেছে এক সন্ত্রাসীর দল। সহজ ভাষায় বোঝার জন্য মাফিয়া আখ্যায় অন্তর্ভুক্ত করা হয় তাদের। পুলিশ, সিআইডি, আর্মি ফোর্সের তুমুল তদন্তে কয়েকজনকে আটক করা হলেও কোনো তথ্য উদ্ধার করা যায়নি। রিমান্ডে নেয়ার আগ মুহূর্তে তারা নিজেদের হৃৎপিণ্ডে পটাশিয়াম সায়ানাইড পুশ করে আত্মহত্যা করেছিলেন।
পুরো দেশের কড়া টহলে তখন নিস্তব্ধ ছিল সেই সন্ত্রাসী টিম। কিন্তু তারা নিশ্চুপ হওয়ার পূর্বে প্রায় ৫,০০০ কিশোরী নারীকে রাতারাতি নিয়ে গিয়েছে কিডন্যাপ করে। ঘটনার ২৩ বছর এখনও তাদের খুঁজে পাওয়া যায়নি। রুমিশা মাহমুদ সন্ত্রাসী দলের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং মূল হোতা সম্পর্কে কিছু তথ্য পেয়েছিলেন এবং এটাই হয়ে দাঁড়িয়েছিল তার অকাল নৃশংস মৃত্যুর কারণ। তার বড় বোন রাহনুমা সন্দেহ করা সে নিজেও সেই সন্ত্রাসী দলের সাথে যুক্ত ছিলেন। এই তথ্য পুলিশ অন্যান্য ফোর্স জানতে পেরেছিল তখন, যখন রাহনুমাকে আর ধরাছোঁয়া সম্ভব ছিল না। এই সন্ত্রাসী দলের কেউ দেশের বাহিরে যায়নি, আবার কেউ হয়তো গেছে বলে ধারণা করা হয়। যারা দেশে আছে তাদের আজ অবধি কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। রুমিশাকে হত্যা করতে নির্দেশ দেয় সন্ত্রাসী দল থেকে, কারণটা ছিল তাদের সম্পর্কে তথ্য জেনে যাওয়া। হত্যার করার পরিকল্পনা এবং সময়কাল ১৯৯৯ সালের ২৩শে মার্চ রাত ১০টা। রুমিশা মাহমুদ তার ২ ছেলে উশান, বয়স ০৭, এবং ছোট ছেলে উজান, বয়স ০৫, দুজনকে নিয়ে তখন একা বাসায় অবস্থান করছিলেন। তার স্বামী তখন দেশের বাহিরে। রাত ১১টার দিকে রাহনুমা এবং উষা আসে। উষা মূলত রুমিশার বান্ধবী। কাছের বান্ধবী হওয়াতে বাসার সেফটি লক জানতেন। বড় বোন রাহনুমার সাথে সম্পর্ক ভালো ছিল না রুমিশার। সম্পর্ক ভালো না থাকার কারণ রাহনুমা সর্বদা কুপরামর্শ দিতেন রুমিশাকে। মানুষ এবং নিজের পেশার প্রতি যেই ভালোবাসা রুমিশার ছিল তাকে সময় নষ্ট বলতেন তাকে। বোনের সাথে আরও কিছু কারণে খুব কমই রুমিশা রাহনুমার সাথে কথা বলতেন, যার দরুন বাসায় এত সহজে ঢোকাটা তার পক্ষে সম্ভব ছিল না। উষা বাসায় প্রবেশ করার পথ সহজতর করে দেন। উষা রাহনুমার সাথে তাল মেলানোর কারণ ছিল আয়মান রেজওয়ান। আয়মান রেজওয়ানকে পছন্দ করতেন তিনি, কিন্তু আয়মান রুমিশাকে পছন্দ করার স্বার্থে তাকে ফিরিয়ে দিয়েছেন প্রতিবার। উষার কল্পনা, রুমিশা মারা গেলে কোনো এক উপায়ে আয়মানের জীবনে তার প্রবেশাধিকার ঘটবে। রাহনুমার সাথে ৫ কোটি টাকার ডিলও হয়েছিল তার। হত্যার বিবরণ: উষা উশান এবং উজানকে নিজের কাছে নিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলেছিলেন। রাহনুমা এবং আরেকজন ছেলে তখন রুমিশাকে বাঁধছে দড়ি দিয়ে। রুমিশা ছটফট কিংবা চেঁচানোর কোনো সুযোগ পাননি। দীর্ঘ কয়েক বছরের পুষে রাখা রাগের ফলস্বরূপ সেদিন পিশাচ উন্মাদ হয়ে উঠেছিলেন। রাহনুমার মতে বাবার ত্যায্যকন্যা পাওয়া উপাধিটা রুমিশার কারণে হয়েছে। উপস্থিত ছেলেটাকে দিয়ে রুমিশাকে সেদিন উশান উজানের সামনে শারীরিক আঘাত করাই রাহনুমা। ধারালো ছুরি দিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় আঘাত করে, সেখানে মরিচের গুঁড়ো এবং লবণ ঢেলে দেয়। হাত পায়ের নখ তুলে ফেলে প্লাস দিয়ে সূক্ষ্ম ছুরি দ্বারা চোখ উপরে ফেলে ধারালো ছুরি দিয়ে জিহ্বা কেটে দ্বিখণ্ডিত করে সঙ্গে ওষ্ঠাধর কেটে ফেলা হয়। তলোয়ার দ্বারা প্রথমে হাত এবং পরে পা শরীর থেকে আলাদা করে দেয়া হয়। তলোয়ার বুকের মাঝ বরাবর ঢুকিয়ে হাত দিয়ে হৃৎপিণ্ড বের করে আনে টান দিয়ে। সবশেষে ঘাড় থেকে মাথা আলাদা করে দেয় রাহনুমা। খুন করা শেষে অতীব বিচক্ষণতার সাথে সকল প্রমাণ মিটিয়ে চলে যান তারা ৩ জন। রাহনুমা সেদিনই গা ঢাকা দেয়। রুমিশার মৃত্যুর পর চলে কয়েকদিন তোলপাড়, কিন্তু ফলাফল শূন্য। যেই ছেলেটাকে রাহনুমা রুমিশাকে শারীরিক আঘাত করিয়েছিল তাকে পেয়েছিল পুলিশ, কিন্তু সেই ব্যক্তিও আটক হওয়ার ২ মিনিট পর মারা যায়। সম্ভবত তার শরীরে বিষাক্ত বিষ দিয়েছিল কেউ। উষাকে কেউ বুঝতেই পারেনি। এতটা সুকৌশলে উষাকে রাহনুমা সুরক্ষা দিয়ে গিয়েছে।
ছেলেটাকে ইচ্ছে করেই জনসম্মুখে পেশ করেছিল সে। মীরা পৃষ্ঠা উল্টায়। প্রতিবেদন শেষ। সে উপলব্ধি করল তার হাত পা থেকে শুরু করে ঘেমে একাকার। সাইকো কিলার সম্পর্কে ধারণা আছে তার। তারা যেমন ভয়ানক, তাদের মানুষ খুন করার ধরনটা তার থেকেও ভয়ঙ্কর। কিন্তু মীরার কাছে রাহনুমার মেরে ফেলার ধরনটা একটু বেশিই ভয়ঙ্কর লাগল। নিশ্চিত এনার মাথায় বিশাল কোনো সমস্যা আছে। মীরা শুষ্ক অধর যুগল সিক্ত করে উৎসুক চাহনি ফেলে বলল, এই প্রতিবেদন আপনাদের কাছে? উষা আন্টি? উনি মানুষ? ওনাকে আবার বিয়ে করেছে আঙ্কেল? মানে কি করে? উষানের ধ্যান নেই দিনদুনিয়ার। দিগন্ত বলল, উষা ম্যামের ব্যাপারে আমরা কিছুদিন হলো জানতে পেরেছি। বড়জোর 1 মাস। এখনও তেমন প্রমাণ আমাদের হাতে নেই। সুবিধার জন্য ছোট করে উষান স্যার প্রতিবেদন বানিয়ে রেখেছেন। পর্যাপ্ত প্রমাণ হাতে আসলেই আমরা কাজে নেমে পড়ব। উষা আন্টির সাথে বিয়েটা হলো কি করে? রুমিশা ম্যাম মারা যাওয়ার কয়েক বছর পর উষা তখন তার মেয়ে উমাইশাকে নিয়ে আয়মান আঙ্কেলের বাসায় আসেন। থাকার জন্য জায়গা চান। তার স্বামী নাকি মারা গেছে তাই। উজানের কথা ভেবে সেদিন ফারদিন স্যার উষা এবং আয়মান স্যারের বিয়ে দিয়ে দেন। উজান স্যার উষাকে চিনতে পারেননি তখন। হত্যা করার সময় মুখে নিকাব পরে এসেছিল তাই। বহু বছরের তদন্তের শেষে এতটুকু প্রমাণ পেয়েছি আমরা। এখনও আরও স্ট্রং প্রমাণ না পাওয়া পর্যন্ত উষার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারব না। চুপ থাকা লাগবে। তীব্র উষানের নেত্র পানে দৃষ্টি ফেলে। জলজল করছে চোখ দুটো। ফাইল পড়ার পর নিস্তব্ধ ভূমিকায় বসে থাকা রুহির কানে ফিসফিসিয়ে বলল, ভাবির বান্ধবী, একটু বাহিরে আসুন তো। উষান, মীরাকে একা ছাড়ুন একটু। রুহি ফ্যালফ্যাল করে তাকায়। তীব্র তাড়া দিতেই সে উঠে দাঁড়ায় ঝটপট। 3 জন তখনই বেরিয়ে আসে রুম থেকে। মীরা আখি জোড়ার সামনেই মনে হয় ভাসছে খুনের দৃশ্যটুকু। নিজেকে ধাতস্থ করে সে দৃষ্টিপাত দেয় উষানের মুখশ্রীতে। উষানের নেত্র যুগলের সাদা অংশ রক্তিম ক্ষণেই। মীরা কিয়ংদোষের জন্য ভুলে যায় নিজের কাছে প্রতিজ্ঞা করা সকল কথাগুলো। ভেবেছিল দূরে দূরে থাকবে, কিন্তু উষানের মুখশ্রী দশা দেখে তার অন্তঃস্থলের অবস্থা বেহাল, করুণ। মীরা গিয়ে বসল উষানের পাশে। উষান তখনও ল্যাপটপে তাকিয়ে আছে। কিতক্ষণ উসখুস করে গলা ঝেড়ে বলল, প্রতিবেদনটা আপনি তৈরি করেছেন না? উষান বহুক্ষণ পর ওষ্ঠাধর প্রসারিত করে ভরাট কণ্ঠে বলল, হ্যাঁ। কিভাবে লিখলেন? হাত কাঁপেনি যখন নিজের মায়ের নৃশংস হত্যার বর্ণনা লিখলেন? নিরুত্তর উষান। মীরা চমকায়। এখনও শক্ত খোলস থেকে বেরিয়ে আসেনি পাথর মানবটা। বিরস মুখে উঠে দাঁড়াল সে। উদ্দেশ্য নীল রঙের ফাইলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যাবে। এই ফাইলটা এখনও পড়া হয়নি তার। কৌতূহল বাড়ছে ক্ষণে ক্ষণে। উষানের সামনে বসে থাকতে ইচ্ছে করছে না। মীরা উষানকে পার করতে নিবে যখন তৎক্ষণাৎ উষান ফুপিয়ে উঠে। বিস্ফোরিত চোখে পিছন ঘুরে তাকায় মীরা। উষানের নেত্রযুগল কোণে জমাট অশ্রুকণা দেখে চমকিত হয়। লোকটা কাঁদছে? সে ভুল দেখছে না তো? ক্রন্দনরত কণ্ঠে উষান বলে উঠল, আমি নিজের চোখে আমার আম্মুকে হত্যা করতে দেখেছি মীরা। স্বচোখে দেখেছি। আমার সামনে আম্মু যন্ত্রণায় কেমন ছটফট করছিল তা দেখেছি আমি। 50 বার চাবুক দিয়ে মারার পর আম্মু ছটফট করে ওদের দুজনের হাত থেকে ছুটে এসে আমাকে, উজানকে পাগলের মতো চুমু খেয়েছিল। বারবার বিড়বিড় করে বলছিল কিছু। বুঝিনি আমি।
বাঁচার জন্য ছটফট করছিল সে, আকুতি মিনতি করছিল। তারা শুনেনি। আমার আম্মুর ঠোঁট দুটে ছুরি দিয়ে কেটে ফেলেছিল। আম্মু আমার বুকে শেষবারের মতো মাথা রেখে যখন আমার পিঠে হাত বুলিয়ে দিয়েছিল। ওরা আম্মুর হাত দুটো তখনই কেটে ফেলে টুকরো টুকরো করেছে। আমি ব্যর্থ সন্তান। নিজের মায়ের নৃশংস মৃত্যু চোখের সামনে দেখে কিছু করতে পারিনি। অনেক কষ্ট পেয়ে আম্মা পৃথিবী ছেড়েছে মীরা। অনেক কষ্ট দিয়েছে ওরা। শেষবার যখন মুখের ভিতর ছুরি ঢুকিয়ে দিচ্ছিল তখন সে চেঁচিয়ে বলেছিল, উশান বাবা চোখ বন্ধ কর। আম্মা কেমন ছটফট করছিল, আর্তনাদ করছিল তা আজও আমার কানে ভাসে মীরা। আমি ঘুমোতে পারি না। আমি ঠিকমতো শ্বাস নিতে পারি না আজকাল। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উশান মীরার কোমর জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। দেয়ালে বাড়ি খেয়ে কান্নার করুণ ধ্বনি মীরার অন্তঃকরণ কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। চলবে।